চলো এই দফায় আমরা 7 নম্বর অধ্যায় পদার্থের গাঠনিক ধর্ম এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে একটু আলোচনা করব। তো খুব শর্ট করে, খুব বেশি আলোচনা করার দরকার নাই, কিছু কিছু প্রবলেম আমরা দেখে দেখে যাবো। ঠিক আছে, দেখো একটা উদ্দীপক দেওয়া আছে, বলছে 1 মিটার দীর্ঘ। তো এগুলো তুমি জানোই, এটা হলো ক্যাপিটাল এল, তারপরে হলো ব্যাস, এটা হলো ডি। এখান থেকে তুমি কি পাবা? ব্যাসার্ধ পাবা। এখান থেকে দৈর্ঘ্য বরাবর বল প্রয়োগ করে আর ব্যাস এত মিলিমিটার হ্রাস পায়। ঠিক আছে, তাহলে এত দৈর্ঘ্য বৃদ্ধি। ও আচ্ছা আচ্ছা, তাহলে এটা বলছে আগের ব্যাস আর এটা হলো ব্যাসের পরিবর্তন। আচ্ছা, এটা হলো দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে তো হয়ে গেল পয়সনের অনুপাত। পারবো না, এগুলো করার দরকার নেই, এগুলো করে দিব না। আচ্ছা, ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে ওয়াই। তাহলে ওয়াই ইয়ংয়ের গুণাঙ্ক হলে সঞ্চিত শক্তি, বিভব শক্তি বের করতে বলছে ডাব্লিউ। তাহলে তারের সঞ্চিত বিভব শক্তি, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক থেকে বিভব শক্তি, ও আচ্ছা এই যে উদ্দীপক এখান থেকে, তাহলে সূত্র কি? হাফ ওয়াই এ স্মল এল স্কোয়ার বাই ক্যাপিটাল এল। এই তো হয়ে গেল, মান বসে দাও, ওয়াই এর মান বসে দাও। এ ক্ষেত্রফল পাবা না, এই যে ব্যাস দেওয়া আছে এটাকে ব্যাসার্ধ বানাও। তাহলে এ ইজ ইকুয়াল টু কি বলা যাবে? যে পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি আর এর মান পাবা 2.5, ওইটাকে 10⁻³ করলে মিটার হবে। এই তো। আচ্ছা, এই স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর ব্যাবর্তন পীড়ন ও ব্যাবর্তন বিকৃতির অনুপাত হচ্ছে দৃঢ়তার গুণাঙ্ক, দৃঢ়তার গুণাঙ্ক বা ক্রিন্তন গুণাঙ্ক। ঠিক আছে। আচ্ছা চলো 4 নম্বর প্রশ্ন। এই গ্রাফে বলছে যে ডি, এই যে জায়গায়, এই জায়গাটা কি? এটা হলো অসহপীড়ন। তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক এত, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই দেওয়া আছে, ব্যাস এত, দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি করতে হলে কত বল প্রয়োগ করতে হবে? একই সূত্র, এটা হলো ইয়ংয়ের গুণাঙ্কের সূত্র, ওয়াই ইজ ইকুয়াল টু এফ এল বাই এ এল, এই সূত্র। ঠিক আছে, তাহলে ইয়ংয়ের গুণাঙ্ক দেওয়া আছে, দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি, তারপরে হলো ব্যাস দেওয়া আছে, এখান থেকে ব্যাসার্ধ পাবা, সেখান থেকে ক্ষেত্রফল পাবা। করে দিব না, ঠিক আছে, নিজে নিজে করবা। এই স্থিতিস্থাপক সীমার মধ্যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল 3 গুণ করলে বিকৃতি কিরূপ হবে? বল 3 গুণ, বল 3 গুণ করলে কি হবে বিকৃতি? দেখো, বল যদি 3 গুণ করা হয় তাহলে আমরা জানি যে পীড়নের সাথে বিকৃতি একক ক্ষেত্রফল, তাহলে পীড়নের সাথে বিকৃতি সমানুপাতিক, তাহলে পীড়নের সাথে বিকৃতি সমানুপাতিক হলে কত হবে? 3 গুণই হবে। আচ্ছা, এরপরে 0.1 কেজি ভরের একটি বস্তুকে এত মিটার দৈর্ঘ্য বিশিষ্ট তারে বেঁধে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে, তারের প্রস্থিতির ক্ষেত্রফল এত অসপীড়ন, এটা করানো হয়েছে। কৌণিক বেগ কত হবে এটা তোমাদেরকে করানো হয়েছে। ঠিক আছে, পি এ ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এটা হলো অসপীড়ন, এটা ক্ষেত্রফল, এখান থেকে ওমেগা বের করলেই হয়ে গেল। আচ্ছা, নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী বন্ধন? সবচেয়ে শক্তিশালী বন্ধন কোনটা? আয়নিক বন্ধন। আচ্ছা, পয়সনের অনুপাতের ক্ষেত্রে পার্শ্বীয় প্রসারণ অপরিবর্তিত, পার্শ্বীয় প্রসারণ অপরিবর্তিত থাকে না, এর মান -1 এর চেয়ে কম হতে পারে না, +1 বেশি হতে পারে না, 2 আর 3, তাহলে হবে 2 ও 3। আচ্ছা, এরপরে পয়সনের অনুপাতের সঠিক সমীকরণ কোনটি? এই যে এটা। তারপরে এত মিটার দৈর্ঘ্য, এত ব্যস্ত ক্ষেত্রফল বিশিষ্ট এত ছোট হলে এত ইয়ংয়ের গুণাঙ্কের মান কত? করে দিব না, নিজে পারবা। ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা সমীকরণ কোনটি? মাত্রা সমীকরণ, ইয়ংয়ের গুণাঙ্ক মানে হলো চাপ, পীড়ন। ইয়ংয়ের গুণাঙ্কের মাত্রা মানে হলো পীড়নের মাত্রা। কারণ কি? দেখো, ইয়ংয়ের গুণাঙ্ক কি? বিকৃতি, পীড়ন বাই বিকৃতি। তাহলে পীড়ন বাই বিকৃতি, তাহলে বিকৃতির কোন একক থাকে? একক থাকে না। তাহলে পীড়নের এককটাই কি? পীড়নের একক, পীড়নের মাত্রাটাই হবে ইয়ংয়ের গুণাঙ্কের জন্য। তাহলে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এই যে এটা চাপ, চাপের জন্য। ঠিক আছে, পীড়ন মানে কি? চাপ, তাহলে পি বাই এফ বাই এ চাপ, তাহলে এফ বাই এফ হলো নিউটন, তাহলে এম এল টি ইনভার্স 2, তাহলে নিচে হলো এল স্কোয়ার, তাহলে হবে এম এল ইনভার্স 1 টি ইনভার্স 2, এটা। আচ্ছা ওকে, এরপরে চলো 13 নম্বর। স্থিতিস্থাপক শক্তি, ওই যে শক্তি তো একটু আগে লিখে দিলাম, আমাদেরকে সূত্র তো লাগলোই অঙ্ক করার জন্য, লিখে দিলাম। আচ্ছা, এরপরে পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত কেবল কঠিন পদার্থের বৈশিষ্ট্য, পীড়ন বিকৃতির অনুপাত, তাত্ত্বিক মান সর্বোচ্চ। পীড়ন বিকৃতি অনুপাত না তো, পীড়ন বিকৃতি অনুপাত তো পয়সনের অনুপাত না, এটা ইয়ংয়ের গুণাঙ্ক, তাহলে এটা না, তাহলে হবে 1 আর 3। আচ্ছা, তাহলে এই যে এটা আছে। আচ্ছা, 1500 কেজি ভরের একটি বস্তু কোনো তারের এক প্রান্ত তুলনায় অসহপীড়ন এত হলে তারের ব্যাসার্ধ কত? তাহলে এত কেজি ভর দেওয়া আছে, অসহপীড়ন পারবে তো, এগুলো খুব সহজ। তাহলে অসহপীড়নের একটা সূত্র কি লেখা যায়? সমান অসহপীড়ন সমান অসহ বল বাই ক্ষেত্রফল। তাহলে অসহ বল মানে কি? আবার ওজন, এই যে mg, পারবা এগুলা। ইয়ংয়ের গুণাঙ্ক সবচেয়ে বেশি কার? ইস্পাতের ইয়ংয়ের গুণাঙ্ক সবচেয়ে বেশি। আর ইস্পাতের চেয়ে যদি আরো বেশি অপশনে থাকে তাহলে লোহা, ইস্পাতের চেয়ে লোহা আর একটু বেশি হয়। ঠিক আছে, পয়সনের অনুপাতের কি বলছে? পয়সনের অনুপাতের একক নেই। হ্যাঁ সঠিক, -1 থেকে হাফ। ঠিক আছে, এর নির্দিষ্ট মানে নির্দিষ্ট প্রতিনির্দিষ্ট, ঠিক আছে, 3টাই হবে, 1 2 3। আচ্ছা, এরপরে কোন অবস্থায় অনুসময়ের মধ্যে আন্তঃনিক আকর্ষণ বল সর্বাধিক হয়? কোন অবস্থায়? কঠিন। আচ্ছা, বিকৃতি ক্ষেত্রফল, ওই বিসি এর ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল দেখো, ক্ষেত্রফল কি?
ক্ষেত্রফল এটা ত্রিভুজ না, তো ত্রিভুজের ক্ষেত্রফল কি হয়? হাফ ইন্টু ভূমি, ভূমি মানে কি? ওবি, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, তাহলে ওবিটা কি? বিকৃতি, আর এটা কি? পীড়ন, তাহলে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, এটা কি? একক আয়তনের সঞ্চিত শক্তি। চলো অপশন দেখি আমরা। একক আয়তনের সঞ্চিত শক্তি, এই যে এটাই একক আয়তনের সঞ্চিত, কারণ একক আয়তনের সঞ্চিত শক্তি সূত্র কি ছিল? হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, তাহলে এই যে হাফ ইন্টু পীড়ন উচ্চতা বিকৃতি ভূমি। ওকে, চলো পরের প্রশ্ন। এত মিটার দৈর্ঘ্যের বৃত্তা 10% বৃদ্ধি করতে করে দিব, অনেকগুলো নিজে করবা। বিকৃতি ও পীড়ন লেখচিত্রের ঢাল কি নির্দেশ করে? ইয়ংয়ের গুণাঙ্ক। ঢাল, ঢাল হলো পীড়ন বাই বিকৃতি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ইয়ংয়ের গুণাঙ্ক মানে স্থিতিস্থাপক গুণাঙ্ক আর কি। বিকৃতি, পীড়ন বাই বিকৃতি, ঢাল মানে কি? পীড়ন বাই বিকৃতি, ঢাল মানে ভাগ না, তাহলে ভাগ পীড়ন বাই বিকৃতি, তাহলে স্থিতিস্থাপক গুণাঙ্ক। আচ্ছা, লম্বা হলে সেটা তার কতটুকু হ্রাস পাবে? দৈর্ঘ্য বৃদ্ধি হাতে 65 অনুপাত দেওয়া আছে, 65 অনুপাতে সূত্র ফেলাই দাও, তাহলে হয়ে যাবে। নিচের কোনটি এককবিহীন রাশি? এককবিহীন রাশি কোনটি? বিকৃতি। আচ্ছা, ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই, আয়তন গুণাঙ্ক বি এবং প্রসারণ অনুপাত সিগমা হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, সংনম্যতা, সংনম্যতা 1/b, এটা ঠিক আছে, 1 নম্বর সঠিক। এইখানে 1 নম্বর সঠিক, তো অপশনে 1 নম্বর নাই, আর এই দুইটা সমীকরণের ভিতরে দুইটার মধ্যে একটাও সঠিক না, তো 1 নম্বর উত্তর কথা ছিল, কিন্তু এখানে 1 নম্বর নেই। তোমরা এই সমীকরণগুলো আমার শীটে দেওয়া ছিল, ওগুলো একটু দেখে নিও, ঠিক আছে, ওখান থেকে। আচ্ছা, এরপরে কোন বস্তুর একক মাত্রাকে কি বলছে? কোন বস্তুর একক মাত্রার পরিবর্তনকে কি বলে? একক মাত্রার পরিবর্তন। একক মাত্রার পরিবর্তন হলো বিকৃতি। একক মাত্রা মানে দৈর্ঘ্য, মানে যে কোনো একদিকে যদি পরিবর্তন হয় দৈর্ঘ্য, তাহলে সেটা বিকৃতি। আচ্ছা, প্রসারণ অনুপাত হলো -1 থেকে হাফের ভিতরে থাকবে, -1 থেকে হাফে যেটা। আচ্ছা, নিচের কোনটি অধিক স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক কোনটা? স্থিতিস্থাপকতা কার বেশি? তাহলে এখানে সবগুলোর ভিতরে হলো তামা, তামার বেশি। আচ্ছা, এরপরে দেখো 28 নম্বর কি বলছে। 28 নম্বর বলছে যে এত সিসি আয়তনের পারদে এত চাপ প্রয়োগ করলে আয়তন এত কমে যায়, পারদের সংনম্যতা কত? তো আয়তন গুণাঙ্ক বের করার জন্য ক্যাপিটাল ভি বাই স্মল ভি, তাহলে আসো 5 ইন্টু 10⁻7 ইন্টু ক্যাপিটাল ভি হলো 1000, নিচে স্মল ভি মানে যে 2 সিসি কমে গেছে, ওটাই তো পরিবর্তন। আর এখানে আমাদের একক চেঞ্জ করা লাগেনি, কেন লাগেনি? কারণ উপরে সিসি নিচেও সিসি, এর জন্য একক চেঞ্জ করা প্রয়োজন নাই। আচ্ছা, 1000/2, এইটাকে আবার উল্টায় দিতে হবে, কারণ কি? তাহলে 4×10⁻11 এটা আসে, ঠিক আছে। এখানে যে মানটা আসবে সেটাকে আমি আবার 1 ভাগ করে দিব, কারণ চাইছে কি? সংনম্যতা। তো এই যে আয়তন গুণাঙ্ককে উল্টা করলে কি হয়? সংনম্যতা হয়, অথবা তুমি চাইলে একবারে বের করতে পারো সংনম্যতা, সেটা কি? যে উপরে স্মল ভি আর নিচে পিভি দিয়ে তাও হয়। আচ্ছা, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে স্বর্ণের মান দ্বিগুণ করলে কৃতকাজ বৃদ্ধি পাবে কত? আচ্ছা, স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে স্বর্ণের মান দ্বিগুণ, তাহলে স্বর্ণের মান যদি দ্বিগুণ করা হয়, দ্বিগুণ টানা হয়, তাহলে সেক্ষেত্রে দেখো স্থিতিস্থাপক বলের বিরুদ্ধে স্বর্ণের মান দ্বিগুণ করলে, তাহলে দেখো সূত্র কি? ½ YA L²/L। তাহলে তুমি যদি মান দ্বিগুণ করো, তার মানে কি? যে স্মল এল দ্বিগুণ করো, তাহলে কত হবে? 4। তাহলে 4 দ্বিগুণ করলে কত? 4 হবে। 4 মানে কি? 400%। তাহলে বলছে কি? বৃদ্ধি, তাহলে বৃদ্ধি পাবে কত? 300%। তাহলে বৃদ্ধি পাবে হলো 300%। আচ্ছা, আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি কোনটি? আয়তন গুণাঙ্কের বিপরীত রাশি হলো সংনম্যতা। আচ্ছা, ঠিক আছে। তাহলে এরপরে কি আছে? এরপরে বলছে বৃদ্ধি পেয়ে তার বিকৃতি কত হবে? পারবা এগুলা। ও এ রেখার ঢাল, ও এ রেখার ঢাল কি হবে বলো? ও এ, এই যে এইটুকু ঢাল, ঢাল মানে কি? পীড়ন ভাগ বিকৃতি, তাহলে পীড়ন ভাগ বিকৃতি কি হয়? ইয়ংয়ের গুণাঙ্ক। আচ্ছা, সংনম্যতার একক কি? সংনম্যতার একক কি? দেখো, সংনম্যতা কার উল্টা রাশি বলো তো? সংনম্যতা কার উল্টা রাশি? আয়তন গুণাঙ্ক। তাহলে আয়তন গুণাঙ্কের একক কি হয়? নিউটন/মিটার স্কয়ার। তাহলে এটা উল্টাই দাও, তাহলে কি? পার নিউটন/মিটার স্কয়ার। তাহলে পার নিউটন/মিটার স্কয়ার আছে প্রথমটাই। আচ্ছা, তাহলে বলছে কি? যে কোনো বস্তুর উপর বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ করা হলে, বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ করা হলে দৈর্ঘ্য বিকৃতি কত হবে? বল প্রয়োগে দৈর্ঘ্য 3 গুণ। আচ্ছা দেখো, দৈর্ঘ্য 3 গুণ, দৈর্ঘ্য 3 গুণ, তাহলে দৈর্ঘ্য 3 গুণ করা মানে কি? পরিবর্তন কত হলো? দ্বিগুণ হলো না? ধরো তোমার কাছে 10 টাকা আছে, তো সেখান থেকে তোমার টাকাটা 3 গুণ হলো, তাহলে বাড়ছে কত? 20 টাকা। বাড়ছে কত? 20 টাকা। তাহলে এই যে 2 দ্বিগুণ বাড়ছে। আর নিচে কত ছিল? তাহলে দ্বিগুণ বাড়ছে হলো 12, আর নিচে কত ছিল? L। তাহলে বিকৃতি কত হবে? 2 হবে। তাহলে বিকৃতি হবে 2, ঠিক আছে। এটা কিন্তু খুব সাবধান, খেয়াল করতে হবে। অনেকে 3 গুণ দেখে তাদের করে 3 দিয়ে দিবে, কিন্তু 3 কিন্তু না। 3 গুণ, দৈর্ঘ্য 3 গুণ করা মানে আগে তো 1 গুণ ছিলই, তাহলে বাড়ছে কত? উপরে কোনটা লাগে? যেটা বৃদ্ধি, তাহলে বাড়ছে কত? 2 গুণ। এই আচ্ছা, নিচের কোন বন্ধনটি সকল অণুতে বিদ্যমান? কোন বন্ধন? ভ্যান্ডারওয়ালস। আচ্ছা, আয়তন গুণাঙ্ক। এখন আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটি? তাহলে আয়তন গুণাঙ্কের মাত্রা, ও ঠিকই আছে, এটা ঠিক ছিল। আচ্ছা, আয়তন গুণাঙ্কের মাত্রা কোনটি? ml/t/2। ওই যে ইয়ংয়ের গুণাঙ্ক, আয়তন গুণাঙ্ক সবার মাত্রা সেম। আচ্ছা,
সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ংয়ের গুণাঙ্ক, সম্পূর্ণ দৃঢ় বস্তু কোনগুলা? যেই বস্তুকে বল প্রয়োগ করে তার আকার আকৃতি পরিবর্তন করা যায় না, তাহলে বল প্রয়োগ করলেও তার বিকৃতি হয় না, তাহলে বিকৃতি কি? শূন্য হবে। তো নিচে শূন্য হলে কি হবে? ইনফিনিটি। তাহলে পীড়ন তুমি যতই দাও বিকৃতি হচ্ছে না, তাহলে বিকৃতি শূন্য, তাহলে বিকৃতি শূন্য হলে বিকৃতি নিচে থাকে, তাহলে ইনফিনিটি হবে। আচ্ছা, এত দৈর্ঘ্য, কৃতকাজ কত, এগুলো করে দিব না, তুমি নিজে করবা, এগুলো পারবা। আচ্ছা, এবার গ্রাফটা কি বলছে দেখি, চলো। স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্য প্রসারণ এল ও বনাম এম এর সঠিক লেখচিত্র কোনটি? তাহলে যদি ওই যে কাইন্ড অফ স্প্রিংটা কি, স্প্রিংটা হলো রাবারের মতো। স্প্রিংটা কিরকম, যে তুমি যদি নিচে ইলাস্টিক বস্তু, স্থিতিস্থাপক বস্তু নিচে যদি ভর বাড়াই দাও, তাহলে কি বেশি ঝুলে যাবে না? তাহলে সেক্ষেত্রে কি হবে? সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক যেটা, তুমি যত বেশি ভর ঝুলাবা তত বেশি প্রসারিত হবে, ঠিক আছে। আচ্ছা, 41 কি বলছে? কোন তারকে কেটে সমান 3 টুকরা করা হলে এতে তারের পরিবর্তন পূর্বের সমান হবে। অসহ ভারের পরিবর্তন হবে না। এই অসহ ভারের পরিবর্তন হবে না, যতই কাটা হোক না কেন অসহ ভারের পরিবর্তন হবে না। আচ্ছা, সংনম্যতার ক্ষেত্রে কি হয়? ওকে দেখো 42 নাম্বার। সংনম্যতার ক্ষেত্রে চারদিকে সমান চাপ প্রয়োগে কমে যায়, ঠিক আছে। পদার্থের সময়ের মধ্যে ফাঁকা থাকে, এটাও ঠিক আছে। ঠিক আছে, তিনটাই হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে চারদিকে মোড়ালে কি হবে? কৃন্তন বিকৃতি, এটা কৃন্তন বিকৃতি তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে কোন পদার্থের অণুগুলোর মধ্যে নিট বল শূন্য হয় কখন? আচ্ছা, নিট বল শূন্য হয় কখন? যখন আর ইজ ইকুয়াল টু আর নট, এই দুটো যখন সমান হয়। এরপরে দেখো পরের প্রশ্ন। ক্ষেত্রফল দেওয়া আছে, অসহপীড়ন পারবা, নিচের কোনটি সর্বাপেক্ষা স্থিতিস্থাপক? এখানে হবে এটা নিকেল সবচেয়ে বেশি স্থিতিস্থাপক হবে। আচ্ছা, এরপরে পরের গুলা পারবা, এরপরে আমি আর করে দিচ্ছি না। আচ্ছা, এরপরে স্থিতিস্থাপক সীমার মধ্যে কোন রাশি পরিমাপ করা যায়? এটা দেখো, স্থিতিস্থাপক সীমা নিচের কোন রাশি দ্বারা পরিমাপ করা যায়? কোন রাশি? বল দ্বারা পরিমাপ করা যায়। কি দ্বারা? বল দ্বারা কিভাবে পরিমাপ করা যায়? তুমি যদি বল বেশি প্রয়োগ করো, তাহলে তুমি বল বেশি প্রয়োগ করলে দেখবা যে বেশি প্রসারিত হলো বা বিকৃতি বেশি হলো, হওয়ার কারণে আর আগের অবস্থায় ফেরত আসতেছে না। কিন্তু তুমি যদি বল কম প্রয়োগ করো, তাহলে তুমি দেখবে যে আগের অবস্থায় ফেরত আসতেছে। তার মানে বলের উপর ডিপেন্ড করে আমাদের স্থিতিস্থাপক সীমাটা নির্ভর করবে যে সেটা কম না বেশি, ঠিক আছে। ওকে, চলো তাহলে পরবর্তী প্রশ্ন দিকে আমরা যাই। পীড়নের মাত্রা, পীড়ন মানে চাপ, ওই যে ইয়ংয়ের গুণাঙ্ক, পীড়ন, আয়তন গুণাঙ্ক, এদের সবার মাত্রা সেম, ml ইনভার্স 1 টি ইনভার্স 2। আচ্ছা, ক্রমাগত চাপ প্রচলন করলে নেওয়া হলে পি বলছে নেয় হয়। এক্ষেত্রে কি বলছে? যে ওপি তারের স্থায়ী প্রসারণ বোঝায়। হ্যাঁ, ওপি স্থায়ী প্রসারণ মানে যখন তুমি এই যে সীমাটা অতিক্রম করে চলে যাচ্ছ, এবার তুমি যদি ওখানে বল অপসারণ করো বা বল ছেড়ে দাও, তাহলে সে আগের জায়গাতে ফেরত আসবে না, ফেরত আসবে কোথায়? পিতে। তার মানে 1 নম্বর সঠিক। এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক, এবি অংশ পূর্ণ স্থিতিস্থাপক না, ওই অংশ সূত্র মেনে চলে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে 1 আর 3 হবে অ্যান্সার। এরপরে কি বলছে? নিচের কোনটি পয়সনের অনুপাত হওয়া অসম্ভব? বলো। -1.5 হতে পারে না, কারণ -1 এর চেয়ে নিচে যাওয়া সম্ভব না। পীড়ন বিকৃতির সমানুপাতিক কার সূত্র? হুকের সূত্র। আচ্ছা, এরপরে যেসব বস্তুর স্থিতিস্থাপক ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন রকম হয়, তাদেরকে কি বলে? অসমদিক ধর্মী। বস্তুর ধর্ম বিভিন্ন দিকে বিভিন্ন, তাদের অসমদিক ধর্মী বস্তু। আচ্ছা, তারপরে পীড়ন, এগুলো পারবা। আচ্ছা, এরপর প্রযুক্ত বল অপসারণের পরে যদি বিকৃতি বস্তু সম্পূর্ণ ধরে রাখে, তাহলে সেটা হয় নমনীয় বস্তু, ঠিক আছে। সেটা হবে নমনীয় বস্তু, যে প্লাস্টিক যেটা, সেটাই নমনীয় বস্তু। আচ্ছা, এত ক্ষেত্রফল প্রয়োগ করা হয়, তাহলে পীড়নের মানে এত করে দিলাম না, নিজেরা করবা। আচ্ছা, এরপরে এটা কি? আয়তন গুণাঙ্ক, কোন বস্তুর আয়তন গুণাঙ্ক এবং সংনম্যতার মধ্যে সম্পর্ক। আচ্ছা, উল্টা সম্পর্ক, 1/k। আচ্ছা, একটি তারের ইয়ংয়ের গুণাঙ্কের বিকৃতি লেখচিত্র কোনটি? ইয়ংয়ের গুণাঙ্ক আর বিকৃতি লেখচিত্র, এই যে এটা একটু আগে তারা ছিল এই প্রশ্ন, যে যতই বিকৃতি আমরা বাড়াই কমাই না কেন, ইয়ংয়ের গুণাঙ্ক কখনোই চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 64, স্থিতিস্থাপক সীমার মধ্যে কৃন্তন, পীড়ন ও কৃন্তন বিকৃতির অনুপাত কি বলে? দৃঢ়তার গুণাঙ্ক। আচ্ছা, এরপরে এটা দেখি 65, এটা কি বলছে? যে কোন বস্তুর আদিমাত্রা x, আদিমাত্রা মানে আদি দৈর্ঘ্য x, বল প্রযুক্ত হওয়ার পরের মাত্রা y হলে বিকৃতি কত হবে? বিকৃতি কি হয়? পরিবর্তন বাই আদি। বিকৃতি কি? পরিবর্তন। তাহলে পরিবর্তন কি হবে? x - y, আর আগে কত ছিল x, তাহলে x - y বাই x, এর অ্যান্সার। আচ্ছা, চলো দেখি পরের প্রশ্ন। কিছু পরিমাণ 10% সংকুচিত করে দিব না, এগুলো অঙ্ক করা হয়ে গেছে, এগুলো পারো। আচ্ছা, কোন ধর্মের কারণে, এটা দেখো, কোন ধর্মের কারণে পানির ফোঁটা গোলাকৃতি হয়, গোল হয়? কোন ধর্মের কারণে হয় বলো দেখি? তল টান বা পৃষ্ঠটানের কারণে হয়। আচ্ছা, দেখো তাহলে 71, যে সব তরল কাঁচকে ভেজায় না তাদের স্পর্শ কোণ কত হবে? 90 ডিগ্রির চেয়ে বেশি। দেখো কিরকম ভেজায় না মানে কি? ভেজায় না মানে হলো যে এরকম, ভেজায় না মানে হলো যে ওইটার গা বেয়ে উপরের দিকে উঠতে চায় না,
তাহলে এদের স্পর্শকোণ কোনটা, যে ভিতরের দিকেরটা, তাহলে 90 চেয়ে বেশি হবে। আচ্ছা, পৃষ্ঠ টান আর পৃষ্ঠ শক্তি একই, তাহলে এটাই হবে অ্যান্সার। আচ্ছা, এরপরে চলো 72। একটি কৈশিক নলের ব্যাসার্ধ দেওয়া আছে, এত পৃষ্ঠ টান ও এত ঘনত্বের পানিতে ডুবানো হলো। নলের কত উচ্চতায় পানি উঠবে? আচ্ছা, এগুলো সূত্র তোমরা জানো। সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটি? সান্দ্রতা গুণাঙ্কের মাত্রা কোনটি? প্রথমটা ml ইনভার্স 1 t ইনভার্স 1। আচ্ছা, বাহুবিষ্ট বর্গাকার ফ্রেম বিবর্ধিত করা হলে বাহু যদি x দূরত্বে সরাতে কৃত কাজ, আচ্ছা, বাহুটাকে x দূরত্বে সরাতে কি পরিমাণ কাজ করতে হবে? তাহলে x দূরত্বে সরাতে কাজ করতে হয়, হয়ে গেল এই যে 2L/tx, W = 2L/tx। তাহলে এখানে দেখো 2 কেন হলো? ওই যে 2 কেন হলো তোমরা জানোই তো। 2 কেন হলো? 2 হলো দুইটা পৃষ্ঠের জন্য। যে দুইটা পৃষ্ঠ বলছে কি, যে এখানে L বাহু বিশিষ্ট একটা বর্গাকার একটা ফ্রেম আছে, M বাহু বিশিষ্ট বর্গাকার ফ্রেম, এই যে এরকম, যে পানির মধ্যে এরকম একটা ফ্রেম আছে। তো এই ফ্রেমটাকে যে এইটাকে টান দিয়ে সরাতে হবে, এই যে এইটাকে টান দিয়ে সরাই এখানে নিয়ে আসতে হবে। কতটুকু সরাতে হবে? x পরিমাণে। তাহলে এই যে এই পাশেও দেখো একটা টান, এই পাশে একটা টান ক্রিয়া করবে, দুইটা সাইডে টান থাকার কারণে এটাকে 2L হবে, 2L হবে, ঠিক আছে। এই পাশে দুটো দৈর্ঘ্য, কারণ আমরা জানি কি যে একক দৈর্ঘ্য দুই পাশে দৈর্ঘ্য আছে, এই জন্য 2L। আচ্ছা, এরপরে ডিরেক্ট সূত্র থেকে। আচ্ছা, সংকট, এখানে কি বলছে? সংকট বেগ সান্দ্রতাঙ্ক তরলের ঘনত্ব নলের ব্যাসার্ধ এত হলে লেখচিত্র কোনটি সঠিক? আচ্ছা, কার সাথে কিসের সম্পর্ক বলছে? সংকট বেগের সাথে বিভিন্ন। আচ্ছা, সংকট বেগ, ঠিক আছে। সংকট বেগের সাথে সম্পর্কগুলো কি আছে? সূত্রটা কি? চলো দেখি। সূত্রটা হলো, মনে আছে সূত্রটা? বলো দেখি। 2/9r² রো মাইনাস সিগমা ডিভাইডেড বাই ইটা ইন্টু জি। আচ্ছা, তাহলে এর সাথে রোর সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, দেখি এরপরে 1/r না, 1/r তো হচ্ছে না। আচ্ছা, এরপরে ঘনত্বের সাথে সম্পর্ক নাই, আছে তো, তাহলে এটাও বাদ। আচ্ছা, 1/ইটার সাথে সংকট বেগের সম্পর্ক কি? 1/ইটার সাথে সংকট বেগের সম্পর্ক সমানুপাতিক হয় বলা যায় তরলের ঘনত্ব। তাহলে এইটা বলা যাচ্ছে, এইটা মনে হয় বেশি অ্যাকুরেট হচ্ছে, ডি নাম্বারটা, ঠিক আছে। কারণ কি দেখো, এখানে কিন্তু শুধু একটা ঘনত্ব না, এখানে দুইটা ঘনত্ব আছে। এখানে কিন্তু ওই যে যার ভিতর দিয়ে পড়বে সেটার ঘনত্বও কিন্তু আছে। আচ্ছা, এরপরে প্রশ্ন, দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি লেখচিত্র কোনটি? দৈর্ঘ্য বিকৃতি বনাম পার্শ্ব বিকৃতি কি সমানুপাতিক? তাহলে এটাই হবে ডি। চলো পরের প্রশ্ন যাই। আচ্ছা, 81। কোন নির্দিষ্ট স্থানে কৈশিক নলে উথিত পানির উচ্চতা ও কৈশিক নলের ব্যাসার্ধ r এর মধ্যে নিম্নের কোন লেখচিত্রটি সঠিক? আচ্ছা, উচ্চতার সাথে ব্যাসার্ধ সমানুপাতিক সম্পর্ক। ব্যাসার্ধ বেশি হলে সমানুপাতিক না, ব্যস্তানুপাতিক সম্পর্ক। কারণ যদি উচ্চতা বেশি হয় তাহলে ব্যাসার্ধ, চিকন নল হলে বেশি উপরে ওঠে, যদি চওড়া নল হয় তাহলে কম উপরে ওঠে, তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক হলে এই যে এটা হবে অ্যান্সার, এইচ এর সাথে 1/r, ঠিক আছে। তাহলে গভীরতার সাথে দেখো বেশি হবে। আচ্ছা, তরলে পতনশীল বস্তুর জন্য কোন লেখচিত্রটি সঠিক? গভীরতার সাথে বেগ। আচ্ছা, হ্যাঁ, এই যে যেটা সঠিক, কারণ প্রথমে কি হয়? ত্বরণে পড়ে, মনে আছে? প্রথমে ত্বরণে পড়ে, এরপরে সমবেগ, এই যেটা প্রান্তিক বেগ। প্রথমে ত্বরণে পড়ে, তারপরে আস্তে আস্তে যখন লব্ধি ত্বরণ শূন্য হয় তখন কি সমবেগে যায়, প্রান্তিক ত্বরণ শূন্য হয়, প্রান্তিক বেগে যায়, তখন ত্বরণ শূন্য হয়, প্রান্তিক বেগ মানে সমবেগ। আচ্ছা, কোন স্থানে তরল তার বিভিন্ন স্তরের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা প্রদান করে, সেটা কি? সান্দ্রতা। পরবর্তী প্রশ্ন, চলো পরবর্তী প্রশ্ন কি বলছে? একটি ধাতব তারের দৈর্ঘ্য দৈর্ঘ্য বিকৃতি লেখো দেখানো হলো। আচ্ছা, ওকে। তো এখানে কি বলছো? উপাদানের ইয়ংয়ের গুণাঙ্ক কত হবে? হিসাব করে বের করে ফেলো। আচ্ছা, এখানে মানগুলো খুব একটা ভালো মতো দেখা যাচ্ছে না, তো এটা আমরা স্কিপ করলাম, ঠিক আছে। পারবা তোমরা? আচ্ছা, এটা একটু দেখি, চলো তো। 86 বলছে কি, এর চেয়ে বেশি হলে তারটি ছিঁড়ে যাবে। 4.8 10 to the power 10, 4.8, এটাই 4.8 এর মতো লাগছে, তাহলে আর বেশি হলে ছিঁড়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, এটা সঠিক। কারণ কি, এই যে গ্রাফের দিকে তাকাও, বেশি হলে ছিঁড়ে যাবে। আচ্ছা, এত হলে তারটির স্থায়ী বিকৃতি হবে 4.2 হলে স্থায়ী বিকৃতি হবে। আচ্ছা, এটা কি 3.6 নিচেরটা? হ্যাঁ, এটা 3.6। আচ্ছা, এটা 3.6 আর এটা হলো 4.8, তাহলে এর মাঝখানে হলে স্থায়ী বিকৃতি হবে? হ্যাঁ, অবশ্যই হবে। কারণ কি, এই পর্যন্ত হলো, এইটা হলো তার স্থিতিস্থাপক সীমা। তাহলে সীমার পরে যদি আমি আরো বেশি পীড়ন দিই, তাহলে সেক্ষেত্রে কি হবে? পার্মানেন্টলি বিকৃতি হবে। এর চেয়ে কম হলে কোনো বিকৃতি ঘটবে না। 3.6 এর ইন্টু 10 to the power 10 এর চেয়ে কম হলে কোনো বিকৃতি ঘটবে না। এটা ভুল, এটা সঠিক না, কারণ বিকৃতি ঘটবেই তো। তুমি অল্প বল প্রয়োগ করো আর বেশি বল প্রয়োগ করো, বিকৃতি তো হবেই। কিন্তু 3.6 এর পার হয়ে গেলে বা 3.6 এর পরে যে বিকৃতিটা হবে সেটা হবে পার্মানেন্ট বিকৃতি। তাহলে পার্মানেন্ট বিকৃতি, এই বিকৃতি মানে কি? বিকৃতি মানে হলো এই যে পরিবর্তন বাই আদি, যেটা আমাদের স্থিতিস্থাপক সীমার মধ্যে থাকে, যেটা হুকের সূত্রে যেটা বলা আছে স্থিতিস্থাপক সীমার ভিতরে। তাহলে সেই ক্ষেত্রে এটা সঠিক না, কারণ বিকৃতি ঘটবে তো।
এর নিচে বল প্রয়োগ করলে বিকৃতি হবে, কারণ এই অংশের মধ্যে কি বিকৃতি হয় না? বিকৃতি হয়, তো এই অংশের মধ্যে তো বিকৃতি হয়। এই যে পীড়ন এবং বিকৃতি সমানুপাতিক, দেখো এই যে উপরের দিকে পীড়ন দিলে বিকৃতি হচ্ছে, তার মানে 1 আর 2, 1 আর 2 হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন। স্থিতিস্থাপক সীমার মধ্যে কোনটি সবসময় ধ্রুব থাকে? কোনটি? এই যে পীড়ন বিকৃতি অনুপাত, পীড়ন বাই বিকৃতি। ও আচ্ছা, আরেকটা চুজ করতে হবে। তাহলে পীড়ন বাই বিকৃতি ধ্রুব থাকে, পার্শ্ব বিকৃতি দৈর্ঘ্যভেদেরও ধ্রুব থাকে, কারণ পয়সনের অনুপাত ধ্রুব থাকে। তাহলে আমাদের অ্যান্সার হবে কি 1 আর 2। এখানে আমাদের অ্যান্সার হবে কত? 1 আর 2। আচ্ছা, কোন পদার্থের কোনটি পদার্থের সাধারণ ধর্ম? স্থিতিস্থাপকতা সাধারণ ধর্ম। পয়সন অনুপাতের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক নয়? কোনটি সঠিক নয়? 0 -1, এই যে এটা -1 হতে পারবে না। -1 এর চেয়ে বড় হতে হবে, -1 থেকে 0.5 এর ভিতরে, তাহলে -1 হতে পারবে না। আচ্ছা, বন্ধন, যখন পানিতে কিছু ডিটারজেন্ট মিশানো হয় তখন এর পৃষ্ঠটান, ডিটারজেন্ট মিশানো হলে কি হয়? পৃষ্ঠটান কমে যায়, পৃষ্ঠটান হ্রাস পায়। প্রান্ত বেগের একক কি? বেগ তো বেগী মিটার পার সেকেন্ড। আচ্ছা দেখো এরপরে 92, পয়স কিসের একক? সান্দ্রতা গুণাঙ্কের একক পয়স। আচ্ছা 93 এটা তোমরা কি দেওয়া আছে? ব্যাসার্ধ দেওয়া আছে, প্রান্তবেগ দেওয়া আছে, সান্দ্রতা গুণাঙ্ক দেওয়া আছে, সান্দ্র বল, দেখবে এটা তোমরা ট্রাই করবে নিজেরা। আচ্ছা, সান্দ্রতার ক্ষেত্রে কোনটি সঠিক? চাপ বৃদ্ধি পেলে তরলের সান্দ্রতা বৃদ্ধি পায়। চাপ বৃদ্ধি পেলে, হ্যাঁ চাপ বৃদ্ধি পেলে অবশ্যই তরলের সান্দ্রতা। মনে আছে কি বলছিলাম? যে চাপ বৃদ্ধি পেলে কি হয়? অণুগুলো খুব কাছাকাছি চলে আসে আর খুব ইন্টার কানেক্টেড হয়ে যায়। তাহলে ইন্টার কানেক্টেড হয়ে গেলে তখন কি হয়? যে আর উপর থেকে গতিশীল হতে গেলে তাকে বাধা বেশি দেয়। আর যদি তুমি চাপ কমায় দাও তখন কি দূরে সরে যাবে, দূরে সরে গেলে আর ভিতর দিয়ে কোনো বস্তু খুব ইজিলি চলাফেরা করতে পারে, সেক্ষেত্রে সান্দ্রতা কমে আসে। আচ্ছা, কচু পাতায় পানি দিলে ভেজানো যায় না, কারণ এদের মধ্যকার স্পর্শকোণ হলো স্থূলকোণ। এই জন্য স্থূলকোণ মানে ভেজায় না। ওই যে মনে আছে যে ভেজায় না, পানি দ্বারা বা তরল দ্বারা ভেজায় না, তখন কি হয়? স্থূলকোণ হয়। না ভিজালে কি হয়? স্থূলকোণ হয়, যে এরকম হয় স্থূলকোণ, তাহলে এই ক্ষেত্রে ভেজায় না। আচ্ছা তাহলে স্থিতিস্থাপক বস্তুর ক্ষেত্রে সঠিক কোনটি? এই যে এটা সঠিক। ঠিক আছে, আচ্ছা এরপরে এত দৈর্ঘ্যের উপাদানের গুণাঙ্ক কত হবে? আচ্ছা, এটা তোমরা হিসাব করবে, এটা বাসায় নিজেরা করবে। ঠিক আছে, এরপরে এত দৈর্ঘ্যের ইস্পাত, এটাও তোমরা নিজেরা করতে পারবে, সব মান দেওয়া আছে, খালি এগুলো বসায় দিয়ে ক্যালকুলেশন করলেই হয়ে গেল। আচ্ছা, এরপরে চলো আমরা পরের প্রশ্নে চলে যাই। কি বলছে? এত মিটার লম্বা, এত মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফলের একটি তারের এক প্রান্তে এত কেজি পদার্থের প্রসারণ এত % হয়, বিকৃতির মান কত? করে দিব না, দরকার নেই, এটাও পারবা। স্থিতিস্থাপক বল কোনটির সমানুপাতিক? পীড়নের সমানুপাতিক। স্থিতিস্থাপক বল সবসময় পীড়নের সমানুপাতিক। আচ্ছা, একটি পীড়ন বেশি হলে বল বেশি হবে। পয়সন অনুপাত দেওয়া আছে, দৃঢ়তার গুণাঙ্ক দেওয়া আছে। দৃঢ়তার গুণাঙ্ক মানে ইটা দেওয়া আছে, ইটা বা এন যেটাই বলো, আর এখানে তোমার ওয়াই বের করতে বলছে, এগুলো পারবা, এগুলো সব করানো হয়েছে। সান্দ্রতা সহগের মাত্রা কোনটি? ml² ml−1 t−1 ml−1 t−1। রূপা ও বিশুদ্ধ পানির মধ্যকার স্পর্শকোণ কত? 90 ডিগ্রি। যত জায়গায় বিশুদ্ধ পানি বলবে, বিশুদ্ধ পানির জন্য সবসময় স্পর্শকোণ হবে 90 ডিগ্রি, যার সাথেই বলুক না কেন স্পর্শকোণ সবসময় 90 ডিগ্রি হবে। আচ্ছা, পরের প্রশ্ন তোমরা ট্রাই করবে। চলো এরপরে কি আছে একটু দেখি। সান্দ্রতা গুণাঙ্কের একক কোনটি? সান্দ্রতা গুণাঙ্কের একক হলো এই যে এইটা নিউটন সেকেন্ড পার মিটার স্কয়ার। যদি স্পর্শকোণ 90 ডিগ্রি এর কম হয় তাহলে তরলের পৃষ্ঠটা কেমন হবে? স্পর্শকোণ 90 এর কম যদি হয় তাহলে কেমন হবে? দেখো তো, 90 এর কম যদি হয় স্পর্শকোণ, তাহলে যে এরকম হবে, ঠিক না? এই সূক্ষ্মকোণ এরকম হয়, আর স্থূলকোণটা কি? স্থূলকোণ এরকম হয়। তাহলে এইভাবে যদি হয় তাহলে তলটা কেমন হলো? অবতল হলো, তাহলে তলটা হবে অবতল। ঠিক আছে, আর যদি বলতো এখানে যে স্থূলকোণ হবে বা 90 এর চেয়ে বড় হবে, তাহলে কি হবে? তখন হবে এই যে উত্তল হবে। আচ্ছা, একটি তরলের মধ্যে নিরেট গোলক বস্তুকে ফেলে দিলে সময়ের সাথে বেগের পরিবর্তন কি হবে? সময়ের সাথে আস্তে আস্তে বেগের পরিবর্তন। এই যে এটা একটু আগে এই প্রশ্নটা ছিল যে প্রথমে আস্তে আস্তে কি হবে? ত্বরণ হবে, তারপরে হবে সমবেগ, প্রান্তিক বেগ, সমবেগ হবে। আচ্ছা, এরপরে কি বলছে? যে সম আকারের দুটি পানির ফোঁটা এত সমবেগে বায়ুর মধ্য দিয়ে হয়ে গেল, সম আকারের দুটি এত ফোঁটা পড়ছে, যদি ফোঁটার প্রতি একই হতে হয় তাহলে তাদের নতুন বেগ কত হবে? এটা পরবর্তী অন্য কোনো এক সময় করে দিব না, এখন জাস্ট খালি তুমি শর্টকাট একটা সূত্র এটা মনে রাখো, যদিও খুব বেশি গুরুত্বপূর্ণ না। দেখো, দুইটা ফোঁটা যেহেতু একই হতে হলো, এই 2 এর উপরে স্কোয়ার 4 ইন্টু আগের যে বেগ সেটা 10। ঠিক আছে, আচ্ছা তাহলে এটা কত হবে? দুইটা যদি একীভূত হয় তাহলে একীভূত হওয়ার জন্য এখানে হবে এইটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 15.87। আচ্ছা, পানির উপরিতলে রাখা এত মিটার দীর্ঘ একটি সূচকে টেনে তুলতে সর্বাধিক যে বলের প্রয়োজন হয় তার মান কত? আচ্ছা দেখো, এখানে টান বল দেওয়া আছে না, যে পৃষ্ঠটান। আচ্ছা, পৃষ্ঠটান দেওয়া আছে, তাহলে আমরা জানি পৃষ্ঠটান F/L, কিন্তু যখন একটা সূচকে তোলার কথা বলবে, সূচের কি? সূচের দুইটা সাইড থাকে, এটা একটা সাইড থাকে, তাহলে দুইটা সাইড থাকে, দুটো সাইডের জন্য কি এই পাশে L, এই পাশে L জন্য হলো 2L। তাহলে এখানে তোমার কি চাইছে? বল চাইছে না? তাহলে অতএব F = 2L × T।
তো আসো হিসাব করি। তাহলে যে এল এর মান 0.05, তাহলে 2 ইন্টু 0.05, আর টি কত, এই যে 72 ইন্টু 10 ইনভার্স 3, 72 ইন্টু 10 ইনভার্স 3। তো চলো হিসাব করে দেখি কত আসে। 2 ইন্টু 0.05 ইন্টু 72 ইন্টু 10 ইনভার্স 3, ঠিক আছে। তাহলে আসে 7.2 ইন্টু 7.2 ইন্টু 10 ইনভার্স 3। আচ্ছা 7.2 এটাই অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এর মধ্য দিয়ে আমরা 7 নম্বর অধ্যায়ের এমসিকিউ গুলোও শেষ করে ফেললাম। সব এমসিকিউ মোটামুটি করার চেষ্টা করছি। কিছু কিছু এমসিকিউ তোমরা এগুলো পারবেই, শুধুমাত্র সূত্র ফেলে দিলেই হয়, খুব বেশি কঠিন আলাদা কিছু না। তো সেই জন্য সেগুলো নিয়ে খুব বেশি আলোচনা করিনি। দুই একটা প্রশ্ন বাদ দিয়ে গেছি, আর দুই একটা প্রশ্ন এরকম পিডিএফ এর কোয়ালিটি খুব খারাপ হওয়ার কারণে বোঝা যাচ্ছিল না। তো সবকিছু মিলায়ে তারপরে যদি তোমরা এর মধ্যেও কোনো প্রবলেম পাও যেগুলো তোমাদের বুঝতে খুব অসুবিধা হয়, তাহলে আমার সেগুলো মার্ক করে রাখো, ইনশাল্লাহ করে দিব, ঠিক আছে।